স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব নিয়ে জানালেন কাজ করতে চান দেশের ক্রিকেটের উন্নয়নে। দুপুরে বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ NSC। এর মধ্য দিয়েই তাকে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বিকালে বসে বোর্ডের জরুরি সভা, সেখানে পরিচালকদের ভোটে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হন বুলবুল। দায়িত্ব পাওয়ার পর আসেন সংবাদ সম্মেলনে। নতুন প্রেসিডেন্ট জানান ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান, কারোর সমালোচনায় কান দিতে চান না তিনি। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। সো আপনারা জানেন যে আগে আমি চাকরি করতাম ICC-তে এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে ICC-র সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। দর্শক, বিসিবিতে সংবাদ সম্মেলনে কথা বলছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের রিজিওনাল ক্রিকেট বডি হবে, তো সেটার একটা প্রধান কাজ আমরা এবার করব এবং করে দিতে চাই। সেটা ফ্রেমওয়ার্ক অলরেডি রেডি, কালকে আমি বোর্ডের কাছে প্রেজেন্ট করব, আমরা সেটা নিয়ে আলোচনা করব। সেই জায়গাটায় 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর থাকবে। একটা হচ্ছে যে আমাদের কান্ট্রি ওয়াইড রোবাস্ট কোচিং সিস্টেম থাকবে, সব জায়গায় কোচ থাকবে যাতে কোচের চোখ আর একটা সাধারণ মানুষের চোখ এক নয়। তো আমরা সেটা চেষ্টা করব সব জায়গায় এবং ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করব। এবং 3 নম্বরে যেটা সব জায়গায় আমরা একটা কম্পিটিটিভনেসের চেষ্টা করব, সব যেটা গ্রামে হোক, স্কুলে হোক, উপজেলায় হোক, সব জায়গায় আমরা চেষ্টা করব একটা কম্পিটিটিভ, সব ফান ক্রিকেট থাকবে, কমিউনিটি ক্রিকেট থাকবে, তারপরে সাথে সাথে একটা কম্পিটিটিভ ক্রিকেট বা প্রতিযোগিতামূলক ক্রিকেট আমরা রাখবো, যেখান থেকে আমরা ন্যাচারাল র ট্যালেন্ট আমরা বের করে আনতে পারবো। সেটা হবে আমাদের মানে টার্গেট নাম্বার 1। সো আমরা কালকের পরে আরেকটু বেশি আরেকটু ডিটেল আপনার এই প্রশ্নের উত্তর দিতে পারবো। শেখ হাসিনা বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বক্তব্য শুনছিলেন। বিসিবির 16তম সভাপতি হলেন সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগে আরও 15 জন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন। এক নজরে দেখে নেওয়া যাক আগে কারা ছিলেন দেশের ক্রিকেটের প্রধান কর্তা। কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিলেন আমিনুল ইসলাম বুলবুল। মাঠের ক্রিকেটে সেরা সাফল্য আনতেই একাধিক পরিকল্পনা নিয়ে রেখেছেন তিনি। দেশের 16তম সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে সাধারণ মানুষ। 3 মাসের জন্য দায়িত্ব পেলেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান। তবে এই পদে সর্বপ্রথম দায়িত্ব পান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আলী। 4 বছরের জন্য সেই দায়িত্ব পালন করেন তিনি। দ্বিতীয় ব্যক্তি SS হুদা, তারও মেয়াদকাল 5 বছরের অধিক। মুজিবুর রহমান বিসিবির 3য় সভাপতি। এরপর পালাক্রমে KZ ইসলাম, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী বাহাউদ্দিন আহমেদ, আবু সালেহ মোহাম্মদ মুস্তাফিজুর রহমানরাও দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। রাজনীতির পট পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন আসে বোর্ডেও। সাবের হোসেন চৌধুরী, M আকমল হোসেন, আলী আসগর লবি, লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, আহমা মোস্তফা কামালরা। তবে দীর্ঘ সময়ের জন্য এই পদে অধীনস্থ ছিলেন নাজমুল হাসান পাপন। 2013-14 সাল থেকে 11 বছর তিনি এই দায়িত্ব সামলান। 5 আগস্টের পর এই দায়িত্বে আসেন ফারুক আহমেদ। নানা ঘটনার মধ্য দিয়ে 9 মাসে শেষ হয় তার যাত্রা। NSC-র কোটা থেকে বহিষ্কৃত হয় একমাত্র সভাপতিও তিনি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই নির্বাচন চান না বলেই বিদেশিদের কাছে বিএনপিকে তুলে ধরছে নেতিবাচকভাবে, এমন অভিযোগ দলটির জ্যেষ্ঠ নেতাদের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে তারা এসব কথা বলেন। নেতারা জানান দেশ গণতন্ত্রহীন, তাই এখনো অধরা ভোটের অধিকার।
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাকে দেশ হারিয়েছে ঘাতকের বুলেটে। প্রথম জানাজা ও দাফন থেকে মাঝে পেরিয়েছে ৪৪টি বছর। গেল ১.৫ দশকের স্বৈরশাসনে প্রতিবন্ধকতা ছিল স্মরণে, কিন্তু জাতীয়তাবাদ আদর্শ ধারণকারীদের শ্রদ্ধা আর ভালোবাসায় কমতি আসেনি এক বিন্দুও। বেদনা বিধুর শুক্রবার ছিল সেদিনের মতোই বৃষ্টিমুখর। তবুও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলের স্রোত জিয়া উদ্যান অভিমুখে। ফুলে ফুলে ভরে ওঠে জিয়াউর রহমানের সমাধি। নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। প্রিয় নেতাকে পরপরে ভালো রাখার প্রার্থনায় হাজারো হাত ওঠে সৃষ্টিকর্তার কাছে। আগামী দিনের প্রজন্মের কি আকাঙ্ক্ষা, সেটিকে ধারণ করার যেই চিন্তা ভাবনা শহীদ জিয়া শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় বেগম জিয়া সেটা অক্ষুণ্ণ রেখেছেন। একটি নির্দিষ্ট দল ডিসেম্বরে নির্বাচন চায়। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিবাদ আসে শাহাদত বার্ষিকীর নানান কর্মসূচিতে। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, প্রধান উপদেষ্টা নিজেই নির্বাচন চান না। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে হলো ইউনূস। উনি নির্বাচন চায় না। বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে, এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনূস সাহেব স্বয়ং বলেছেন, আমরা বলি নাই। এদিকে শাহাদত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি। কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্যরা জানান, নির্বাচন নিয়ে বিএনপিকে অনর্থক দোষারোপ করেছেন প্রধান উপদেষ্টা। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন নেতারা। যে সমস্ত গণতান্ত্রিক দলগুলো কাগজ জমা দিয়েছে, আলাপ করেছে, যে সমস্ত সময় উনি আহ্বান করেছিলেন আলাপ আলোচনার জন্য সমস্ত দলকে, সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত 16 বছর যাবত দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচন নিয়ে বিএনপির অনড় অবস্থান জানান দলের নেতারা। অন্যথায় জনগণই ভোট আদায় করবে বলে মন্তব্য তাদের। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। ব্যাংক ও কোষাগার খালি করে পালিয়েছে আওয়ামী লীগ সরকার। টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় সভায় এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ধসে পড়া অর্থনীতি সামলে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এর আগে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে সই হয় 6টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি। এতে বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয় জাপান। টোকিও থেকে আরো জানাচ্ছেন মারুফা রহমান। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টাকে দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনূস ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি বেশি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারক ও চুক্তি হয়। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট, এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। এরপর ডক্টর ইউনূস যান টোকিওর সোকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার 3-0 তত্ত্ব সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। They accumulate all the wealth the nation has. Very little is distributed down the line. Globally, if you think, total global wealth is in the hands of few people. সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সম্প্রতি রেমিটেন্সের প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদান স্মরণ করেন তিনি। কোষাগার খালি যখন তারা চলে গেছে,
কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। প্রবাসীদের দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, টোকিও, জাপান। জুলাই অভ্যুত্থান কোনো একক দলের সফলতা নয় জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গত 16 বছরের অন্যায় অনিয়ম আর চলতে দেয়া যাবে না। শুক্রবার গাইবান্ধায় দিনব্যাপী বিভিন্ন পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধার বিভিন্ন উপজেলায় পথসভা করে জাতীয় নাগরিক পার্টি। সর্বস্তরের জনগণের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ, বোনারপাড়া, কালীরবাজার ও গাইবান্ধা পৌর পার্কে অনুষ্ঠিত এসব পথসভায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার গড়া নতুন দলের গণসংযোগ ও কেন্দ্রীয় নেতাদের আগমনে খুশি স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। আপনারাই বলুন, স্বাধীনতার এই 53 বছরে আপনারা কি কিছু পেয়েছেন? যেহেতু ছাত্ররা নেমেছে এবং 17 বছরের এই ফ্যাসিস্টকে পর্যন্ত হটিয়ে ফেলেছে, আজকে আমাদের এখানে সার্জিস আলম আছে। আমরা চাই এইসব পাঁচটা কোন সংসদ সদস্য যেন না হতে পারে, দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে, গাইবান্ধার উন্নয়নে কাজ করতে পারে। এ সময় সার্জিস আলম বলেন, আগামীর বাংলাদেশ কারো দাসত্ব করবে না। জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের সফলতা নয়। এই অভ্যুত্থানেও যদি শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাকর্মীরা রাজপথে নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। বরং আমরা মনে করি সাধারণ ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল দেখেই খুনি হাসিনা অস্তিত্বের সংকটে পড়েছিল এবং দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা যদি কোনো একটা দল মার্কার অন্ধভক্ত হয়ে যান, কোন একজন ব্যক্তি পূজারী হয়ে যান, তাহলে নতুন করে যে ভালো মানুষরা আগামীতে রাজনীতি করতে চায়, আপনাদের কথা বলতে চায়, আপনাদের প্রতিনিধিত্ব করতে চায়, তারা আর সামনে আসতে পারবে না। এনসিপি সবসময় গাইবান্ধার মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন সার্জিস আলম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক কমিটির সংগঠক তারিকুল ইসলামকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার রাতে পার্বতীপুর মিঠাপুকুর মহাসড়কের রসুলপুর এলাকায় ঘটনা ঘটে। জানা যায়, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লা খনির পরিত্যক্ত মালামাল টেন্ডার পায় সেনা কল্যাণ সংস্থা। স্ক্র্যাপ বহনকারী দুটি ট্রাক গন্তব্যে যাওয়ার সময় গতিপথ রোধ করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে তারিকুল সহ তার অনুসারীরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে হাতে নাতে আটক করে সেনা ক্যাম্পের সদস্যরা। পরে পার্বতীপুর মডেল থানায় তাকে সোপর্দ করা হয়। সংবাদের সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। সীমান্তে বেড়েছে ভারতের পুশিন। চলতি মাসে হাজার ছাড়িয়েছে অনুপ্রবেশকারীর সংখ্যা। স্থানীয় বিজিবির বাধায় কোনো সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো গেলেও অন্য সীমান্তে বেড়েছে। যাচাই বাছাই ছাড়া এভাবে অনুপ্রবেশ নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছেন বিশ্লেষকেরা। জোর করে এভাবে অন্য দেশে মানুষকে ঠেলে দেয়া সীমান্ত আইন লঙ্ঘন বলেও মনে করেন তারা। বিস্তারিত মাসুদা লাবনের প্রতিবেদনে। মৌলভীবাজারের 3টি সীমান্ত দিয়ে আরো 29 জনকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এমন চিত্র এখন প্রতিদিনকার। বাংলাদেশি ট্যাগ দিয়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়েই চলছে ভারতের এই অবিরাম পুশিন। শিশু, নারী, পুরুষ, বয়োজ্যেষ্ঠ ছাড় পাচ্ছেন না কেউই। যাদের জোর করে ঠেলে পাঠানো হচ্ছে তাদের মধ্যে বাংলাদেশি নাগরিক যেমন রয়েছেন, তেমনি আছেন রোহিঙ্গা শরণার্থী ও পরিচয় না জানা অনেকেই। বিজিবির তথ্য বলছে, গত 6 মে থেকে এখন পর্যন্ত 1028 জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারত। এছাড়া 78 জনকে পুশিনের তথ্য দিচ্ছে কোস্টগার্ড। যাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয় সুন্দরবনের গহীন অরণ্যের মান্দারবাড়িয়া এলাকা দিয়ে। পুশিনের শিকার ব্যক্তিরা অমানসিক নির্যাতনের অভিযোগ জানাচ্ছেন। আমাকে মারধর করে, কত কারণে 3 জনকে মারিয়ে মনে করে নিয়ে আসছেন। ওই পাহাড়কে পার করে দিয়েছে
বাঁধে দিছে দিয়ে আমার নদীর ধারে ফেলে দিছে। কোন দেশের সীমান্ত রক্ষা বাহিনী প্রতিবেশী দেশে জোর করে কাউকে ঠেলে পাঠিয়ে দিলে আন্তর্জাতিক আইনে তাকে পুশিন বলা হয়। এই ব্যক্তিদের নাগরিকত্ব বা বসবাসের বৈধতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে, তবে এভাবে ঠেলে পাঠিয়ে দেয়া আন্তর্জাতিক অভিবাসন ও মানবাধিকার আইন অনুযায়ী বিতর্কিত এবং অনেক ক্ষেত্রেই অবৈধ। এ ধরনের ঘটনায় নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকরা। কূটনৈতিকভাবে এটা গ্রহণযোগ্য নয় এবং বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা ঝুঁকি, অবশ্যই ঝুঁকি। এই কারণে যে কারা এখানে আসছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নাই। কোন দেশে কাউকে ফেরত পাঠাতে হলে তার সুনির্দিষ্ট পন্থা আছে, অনেক দেশই তা অনুসরণ করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই পন্থা মানছে না ভারত। আমরা চেষ্টা করছি যে যাতে কোনোভাবেই বাংলাদেশি না এরকম কাউকে আমাদের বাংলাদেশে পাঠানো হয়। এমন অবস্থায় দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। আমাদের সর্বোপরি সব পন্থায় এটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করা উচিত। সেখানে আমাদের যে সজাগ দৃষ্টি আছে বা পাহারা আছে সেটাকে বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত আমাদের কূটনৈতিক যে পন্থা আছে সেখানে ভারতের কাছে জোরালো ভাষায় প্রতিবাদ জানাতে হবে। তাদেরকে যে আইনসিদ্ধ যে পথ আছে সেই পথে তাদেরকে পাঠাতে হবে। পুশিনটা কোনো পন্থা নয়। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলছে যথাযথ প্রক্রিয়া না মেনে পুশিন করায় জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ এর সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে, যেখানে প্রতিবাদের কথা তুলে ধরা হয়েছে মৌখিক ও লিখিতভাবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। এদিকে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অন্তত 10 জেলা। নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে উপকূলের বেশ কয়েকটি বাঁধ ভেঙে গেছে, এতে ঘরবাড়ি ডুবে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর, ডুবে গেছে ধান, শাকসবজি ও অন্যান্য ফসল। কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে মৃত্যু হয়েছে এক যুবকের। চকরিয়ায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মিনা বাজারের নতুন আউটলেটে অনেক পণ্যে চলছে মূল্য ছাড়। ন্যায্য মূল্যে নিত্যপণ্য পেয়ে খুশি ক্রেতারাও। বসুন্ধরার জাপান স্ট্রিটে জেসিএক্স বিজনেস টাওয়ারে অবস্থিত সুপারমার্কেট চেইন মিনা বাজারের এই আউটলেট। এখানে তাজা ফল, সবজি, চাল, ডাল, মাছ, মাংসের পাশাপাশি পাওয়া যাচ্ছে দেশি বিদেশি নানান পণ্য। রয়েছে বেকারি পণ্য, দুগ্ধজাত খাবার, হিমায়িত খাদ্য এবং গৃহস্থলীর জিনিসপত্র। বসুন্ধরা আবাসিক এলাকার গ্রাহকদের জন্য রয়েছে হোম ডেলিভারি সার্ভিস। পরিবেশ তো ভালোই, যে আমাদের এখানে আমরা সবকিছু ফিক্সড প্রাইস, আমরা দামাদামির কোনো বিড়ম্বনা নাই। প্রোডাক্ট ভালো পাওয়া যায়, কাঁচা বাজার ফ্রেশ পাওয়া যায়, মাঝে মাঝে খুবই ফ্রেশ থাকে সবজি। বৃষ্টি বাদলার মধ্যে এমনি কাঁচা বাজারে যাওয়া হয় না, এখানেই আসা হয়। আমাদের মধ্যবিত্তদের জন্য আমরা এটাকে প্রেফার করি। আবার ম্যাক্সিমাম আইটেমের পরে আবার ডিসকাউন্ট আছে। ওভারঅল সব মিলে আমাদের যে আমরা যা এক্সপেক্ট করি আমাদের ফিল আপ হয়। ক্রেতার সমাগমে মুখর বসুন্ধরার আবাসিক এলাকায় অবস্থিত আপন ফ্যামিলি মার্টের নতুন আউটলেট। ঈদ উপলক্ষে চলছে সব পণ্যে নানান ধরনের ছাড়। ছুটির দিনে সকাল থেকে এই আউটলেটে দেখা গেছে ক্রেতার সমাগম। একই ছাদের নিচে রয়েছে কফি শপ এবং বাচ্চাদের কাপড়, ফার্মেসির আলাদা কর্নার। পাওয়া যাচ্ছে দেশি বিদেশি কসমেটিক্স পণ্য। আরও রয়েছে তাজা পাহাড়ি ফল এবং সবজি, চাল, ডাল, মাছ, মাংসের পাশাপাশি ঈদ উপলক্ষে মশলা, চা পাতা, গুঁড়া দুধ, আচার সহ অনেক পণ্যে রয়েছে বিশেষ ছাড়, যা চলবে শনিবারও। মোটামুটি সব কিছুই ভালো প্রাইসেই আছে। আমার মনে হয় চাউলের দামটা একটু বেশি মনে হয়। খুব কমফোর্টেবল বাজার করি, আরামে বাজার করি, প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এখানে। সব ধরনের বাজার, মাছ, মাংস, তরকারি সব এখান থেকে নেয়। একটা পরিবারের যা কিছু লাগে মানে এখানে মোটামুটি সবই পাওয়া যায়।
আর এখানে সবচেয়ে বড় কথা হলো যে হেল্প করে। ভেজিটেবলস আপনার তাজা সব রকম তরকারিতে আমাদের ছাড়, চিপসের থেকে শুরু করে আপনার পোলাও চাল, মশলা, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল আইটেমে আমরা ঈদ উপলক্ষে ছাড় দিয়েছি। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজধানীর কারওয়ান বাজারে। দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া এবং বৃষ্টির কারণে সরবরাহ বন্ধ রয়েছে কাঁচা সবজির। আর তাই বাজারে পুরনো সবজি নিয়ে দোকান সাজালেও ক্রেতা সমাগম অনেকটাই কম। এর ফলে লোকসান নিয়ে কম দামে বিক্রি করছেন তারা। সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু প্রায় ক্রেতা শূন্য কারওয়ান বাজার। 2 দিনের টানা বৃষ্টির ফলে ইতিমধ্যে পানিতে তলিয়েছে বাজারের একাংশ। আবহাওয়া অনুকূলে না থাকায় দেশের অন্যান্য জেলা থেকে কোনো পণ্য পৌঁছাতে পারেনি ঢাকায়। বাজারে তাই নতুন কোনো সবজির সরবরাহ নেই। গতকালের অবশিষ্ট সবজি নিয়েই দোকানে বসেছেন বিক্রেতারা। বৃষ্টিমুখর দিনে সবজির দাম তুলনামূলক কম। টমেটো, বেগুন, পটল, করলা, গাজর বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এদিকে ঢেঁড়স, চিচিঙ্গা, পেঁপে, কচু বিক্রি হচ্ছে 40 টাকায়। 30 টাকায় বিক্রি হচ্ছে লাউ, কুমড়া। সবজির দাম কম থাকায় খুশি ক্রেতারা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজার দর তুলনামূলক কিছুটা কম। স্বাভাবিক সব সবজির দামই তুলনামূলক আজকে খুবই কম। জিনিসপত্র একটু কম দেখা যাচ্ছে, বাজারে উঠলেও একটু কম আছে, দাম কম আছে। সবজি তো মোটামুটি বেশি দিন থাকে না, তারপরে ওনারা বিক্রির উদ্দেশ্যে ওনারা কম দামের মধ্যে বিক্রি করে দিচ্ছে আর কি। তবে হতাশা প্রকাশ করেন বিক্রেতারা। বলছেন বৃষ্টিতে সবজি নষ্ট না করে লোকসান নিয়ে বিক্রি করছেন তারা। কালকে সকাল 7টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত কালকে বৃষ্টি। তাহলে কোন কাস্টমার হবো? পানি এক হাঁটু পানি এখানে। ট্রাক তো মাল সেটেই পারতেছে না, কৃষকরা তো মাল আসবে কিভাবে? এজন্য কালকের মাল আমরা কালকে রেখে দিয়েছি। কালকে বেচা কিনা ভালো ছিল না, ওই মালগুলো রেখে দেওয়ার পর আজকে ওই মালকে লাগাই বেচতে আছে। ঈদের তো আর 1 সপ্তাহ বাকি আছে, কাস্টমার অনেক কম, আবার বৃষ্টির কারণে অনেক কাস্টমার আসতে পারতেছে না। বৈরী আবহাওয়ার প্রভাবে ছুটির দিনেও ক্রেতা সমাগম কম রাজধানীর কারওয়ান বাজারে। বিক্রেতারা বলছেন ঈদের আগ মুহূর্তে এমন পরিস্থিতিতে বেশ হতাশাগ্রস্ত তারা। ফারজানারিয়া, নিউজ 24, ঢাকা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।